দেখছেন এটি নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আজ ১ মে, বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক মহান মে দিবস। ১৮৮৬ সালে এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন কয়েকজন সংগ্রামী শ্রমিক। সেই আত্মত্যাগের পথ ধরেই প্রতিষ্ঠা পায় শ্রমিক অধিকার, যা আজও বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রেরণার উৎস হিসেবে আছে। এবং আজকে যদি আপনাদেরকে বলতে চাই যে মহান মে দিবস উপলক্ষে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের প্রচেষ্টায় একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। আমাদের আজকের আয়োজনে আজকে অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন অ্যাডভোকেট রাফসান আল আলভী, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে স্বাগত। আমরা শুরুতে বলছিলাম যে আজ মহান মে দিবস। আপনাকে প্রথমেই জানতে চাই বা বলতে চাই যে এবারে স্লোগান হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গড়বে এদেশ নতুন করে। আসলে কি শ্রমিক মালিক এক হওয়া সম্ভব? আমাদের দেশের যে কালচার, আমাদের দেশে যেভাবে শ্রম আইন প্র্যাকটিস হয়, সেই অনুযায়ী সবসময় মালিকরা একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে শ্রমিকের উপর। এখন যেটা হয়, যেমন আমাদের শ্রমিকের যে চাকুরি, যে শর্তগুলা, এগুলো বাস্তবায়নের জন্য আমরা ম্যাক্সিমাম সময় মালিকদেরকে দেখি যে তারা এতটা পিছিয়ে থাকে, তারা এগুলো বাস্তবায়ন সত্যিকার অর্থে চায় না। বিশেষ ক্ষেত্রে আপনি দেখবেন যেমন শ্রমিককে তারা নিয়োগপত্র দেয় না অনেক ক্ষেত্রেই, যেখানে কিনা আমাদের শ্রম আইনে নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক। তারপর তাদের যে মজুরির বিষয়টা, যেমন তাদের অর্জিত কিছু ছুটি রয়েছে, যেমন আপনার অর্জিত ছুটির মধ্যে একটা হলো বাৎসরিক ছুটি, যেমন 18 দিনের মধ্যে একদিন তাকে ছুটি দিতে হবে। তারপর আমাদের যে মাতৃত্বকালীন ছুটি যেটা আছে, 16 সপ্তাহ, নৈমিত্তিক ছুটি যেটা আছে, অসুস্থতাজনিত ছুটি আছে আমাদের 14 দিনের মতো। তো এই ছুটিগুলোতে তারা কাজ করে ঠিকই, কিন্তু নিয়ম হলো এই ছুটিগুলোতে তারা যদি ভোগ না করে তাহলে ওই দিনের যে বেতন, সেই বেতনে ডাবল দিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম সময় তাদেরকে দেওয়া হয় না, যার ফলে শ্রমিকরা বাধ্য হয় আমাদের লেবার কোর্টে যেতে এবং তাদের এখানে মামলা করতে। সত্যিকার অর্থে এই স্লোগানগুলো প্রতি মে মাসে বলা হয়, কিন্তু এটা বাস্তবায়ন আমরা খুব কম দেখি। আপনার কথার পরিপ্রেক্ষিতে যদি বলি যে প্রতি বছরই 1 মে আসলে সবাইকেই দেখা যায় শ্রমিকদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আসলেই দেখা যায় র্যালি সমাবেশ করছে নানা সংগঠন থেকে, নানা সমিতি থেকে, কিন্তু শ্রম আইনের প্রতি কি সবাই আসলে শ্রদ্ধাশীল সমানভাবে? দেখেন, শ্রম আইনের প্রতি কিভাবে বলবো তাদেরকে শ্রদ্ধাশীল? শ্রম আইনের যে লেবার কোর্টের কোনো আদেশ, তার এগেনস্টে আপনি কোনো আপিল দায়ের করতে পারবেন না লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে। আপনাকে আপিল দায়ের করতে হবে হাইকোর্টে। এই শুধুমাত্র রায়ের এগেনস্টে আপনি আপিল করতে পারবেন লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে, যার ফলে একটা শ্রমিকের পক্ষে উচ্চ আদালতে যাওয়া, সেটা খরচ বহন করা তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। প্রতি বছরই সরকারকে এই সুপারিশটা করা হয় যে আপনি কি করবেন, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের মতো লেবার কোর্ট, তার আদেশের এগেনস্টে আপিল হবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল, লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের আদেশের এগেনস্টে আপিল হবে সরাসরি আপিলেট ডিভিশন, অর্থাৎ হাইকোর্টটাকে বাইপাস করে দিবেন। তাহলে যেটা হবে, একটা শ্রমিকের পক্ষে সেই লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল পর্যন্ত যেটা রায়, সেটা পেলে তার জন্য যথেষ্ট। কারণ লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল কিন্তু ইকুইভ্যালেন্ট টু হাইকোর্ট ডিভিশন, বিশেষ করে কন্টেমের ক্ষেত্রে। এবং আমরা দেখি যে আমাদের যে অ্যাপিলেট ডিভিশনের রিটায়ার্ড জাস্টিস যারা থাকে বা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস যারা থাকে, তারাই কিন্তু লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে আসে। অতএব ওনারাও একটা হীনমন্যতায় ভুগেন যে ওনার রায়কে ওনারই এক জুনিয়র বিচারপতি হাইকোর্টে বসে সেটাকে আবার স্যাটিসফাইড করে দিচ্ছেন। তো এই বিষয়গুলা স্যাটিসফাইড করতেই পারে, যেহেতু হাইকোর্টে তার পাওয়ার রয়েছে, কিন্তু এই বিষয়গুলাকে সরাসরি যদি আপিলের ডিভিশনে আপিল হিসেবে নেওয়া যেত, তাহলে একটা শ্রমিকের এত কষ্ট হতো না। বিশেষ করে ওই লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালই তার যে কন্টেম্প করার ক্ষমতা, তার মাধ্যমে সে তার রায়টা বাস্তবায়ন করতে পারত। তো সবাই বলে তারা শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু শ্রম আইনের যে ভাইটাল পয়েন্ট, এই জায়গাটা তারা কি অ্যামেন্ডমেন্ট করে না। বছর বছর আসলে প্রকৃত মজুরি কমছে, এটা একটা অভিযোগ আমরা প্রায় সময় দেখি। সেক্ষেত্রে আইন আসলে কি বলে? দেখেন, আইন তো বলে আপনার যে অষ্টম ওয়েজ বোর্ড এখন যেটা আছে, ওয়েজ বোর্ড অনুযায়ী আপনি দিবেন। আপনি তো ওয়েজ বোর্ডের বাইরে, আইনের বাইরে যেতে পারবেন না। আচ্ছা, এক্ষেত্রে যেটা হলো বছরের বছর এখন কিভাবে কমতেছে, এখন দেখেন এখানে আমাদের শ্রমিকের অনেকগুলা প্রকারভেদ আছে। কেউ টেম্পোরারি থাকে, কেউ প্রফেশনাল থাকে, কেউ স্থায়ী হয়, অথবা কেউ ক্যাজুয়াল থাকে। এখন এই ক্ষেত্রে যেটা করে, আমাদের ওই ম্যাক্সিমাম সময় মালিকের একটা উদ্দেশ্য থাকে, একটা কন্ট্রাকচুয়ালভাবে তাকে যদি নিয়োগ দেওয়া যেতে পারে, 3 মাস বা 3 মাসও দিতে চায় না, তারা আরও কম দিতে চায়। তো
তো এই ক্ষেত্রে এই বৈষম্যটা শুরু করে প্রতিষ্ঠান থেকেই। আচ্ছা। তো বছরে বছরে যেই সত্যিকার অর্থে সরকারের এই ক্ষেত্রে কোনো অবহেলা নাই, কারণ সরকার তো ওয়েজ বোর্ড করে। বর্তমান যে সংস্কার কমিশন, বিশেষ করে বিলসের একটা ছিল যে আমাদের সুপারিশ ছিল যে প্রতি 3 মাস পর পর এই মজুরি কাঠামোটা তারা সংস্কার মানে করবেন, রিভাইজ করবেন তারা। রিভাইজ করে, কারণ দ্রব্যমূল্যের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানুষের জীবনমাত্রা যেমন কঠিন, আনুষঙ্গিক খরচ, জীবনযাত্রার মান যে কঠিন হয়ে যাচ্ছে, সেই কারণে প্রতি 3 মাস অন্তর অন্তর এই যে শ্রমিকদের যে তাদের মজুরি, এটা রিভাইজ করা উচিত আমি মনে করি। তো সেই হিসেবে আমি মনে করি সরকার অবশ্যই এটা উদ্যোগ নেবেন। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন ইতিমধ্যেই জানিয়েছেন যে শ্রম আইনের সংশোধন নিয়ে শ্রমিক এবং মালিকদের মধ্যে একটা দ্বিপক্ষীয় বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এতে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে দ্রুত এই আইনের পরিবর্তন আনা হবে। একজন আইনের সেবক হিসেবে আপনি কি মনে করেন এক্ষেত্রে? দেখেন, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 25টা সুপারিশ দিয়েছে সরকারকে। তাছাড়া শ্রমিকদের পক্ষ থেকে কিছু কিছু সুপারিশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের বিশেষ যে সুপারিশ যেটা ছিল, যেমন আপনার শ্রমিকদের নিরাপত্তা, তাদের যে ওয়ার্কিং যে আপনার যে এনভায়রনমেন্ট, সেইটা সেফটিটা মেনটেন করা। তো বর্তমান আইনে ফ্যাক্টরিজ অ্যাক্টে কিন্তু কিছু কিছু রয়েছে, যেমন সেগুলোর প্রতিপালন হয় না। এই সংস্কারের 25টা সংস্কারের পাশাপাশি নতুন বর্তমান বিদ্যমান আইনে যেমন আপনার সেফটি ইকুইপমেন্ট দিতে হবে শ্রমিককে, তারপর যেমন আপনার যে সকল মাতৃত্বকালীন যে সকল মহিলা রয়েছে তাদের নিরাপত্তা এবং ফিডিং বেবি থাকে অনেকদের, তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা নেওয়া। তো ফ্যাক্টরি একটাকে যদি পুরোপুরি কার্যকর করা যায়, আমি মনে করি যে সকল সংস্কারগুলা 25টা সংস্কারের মধ্যে রয়েছে, আমি মনে করি সেগুলো এর আওতায় কিন্তু চলে আসে। এবং এটা করবে কি? এটা করবে লেবার ইন্সপেক্টর, এটা করবে সরকার। অর্থাৎ লেবার ইন্সপেক্টরের যে আপনার যে আইনে যেটা বলা আছে যে কোনো প্রতিষ্ঠানে উনি গিয়ে যদি দেখেন যে এই সকল সেফটি ইকুইপমেন্টস মানা হচ্ছে না, তখন উনি ক্রিমিনাল কেস করতে পারেন তাদের বিরুদ্ধে, 307-এ 310-এ মামলা করতে পারেন। কিন্তু আমরা যেটা দেখি তাদের শাস্তি খুব কম, শাস্তির পরিমাণ বেশি থাকতে হবে এবং এই সকল প্রতিষ্ঠানকে যাতে আইন মানতে বাধ্য করা যায়। আমি মনে করি এই 25টা সুপারিশের মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী উদ্যোগ হবে এটা, যে আমার সোজা কথা, আমার যে সংস্কার 25টা দিয়েছেন এবং বিদ্যমান আইন যে ফ্যাক্টরি অ্যাক্ট, এটার আমি 100% বাস্তবায়ন চাই। তাহলেই আমার একটা শ্রমিকের সকল যতগুলো দাবি আছে সেগুলো পূরণ করা সম্ভব। আচ্ছা, শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই, কি কি সুপারিশ এখন পর্যন্ত এসেছে? এখন পর্যন্ত যে সুপারিশগুলো এসেছে আমি যতটুকু দেখেছি, যেমন মাতৃত্বকালীন, এটা তো আমাদের অলরেডি লেভেল লোতে আছে। তারপর আপনার শ্রমিকের যেটা হলো যে তাদের মর্যাদা রক্ষা করা, এই বিষয়গুলো আছে। আর টোটাল 8টি বিষয় ওনারা বিশেষ গুরুত্বপূর্ণ দিচ্ছেন। বিশেষ করে শিশু শ্রমটা নিষেধ করছেন, এটা কিন্তু বাস্তবায়ন করতে, শিশু শ্রম কিন্তু বর্তমানে আইনেও নিষিদ্ধ। তারপরে আরো কিছু কিছু ছিল। তো এর মধ্যে যেমন মজুরিটা কথা বলবো, মজুরি নিয়েও আমরা কথা বলবো এবং শিশু শ্রম যেটা আপনি বললেন, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতেও যে শ্রমগুলো দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা আপনার কাছ থেকে আরো জানবো। তবে তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে দর্শক একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এবং আজকে আমরা কথা বলছিলাম শ্রমিক এবং শ্রম আইন নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট রাফসানা আল আলভি, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ থেকে তিনি আজকে আমাদের সাথে আছেন। আমরা বিরতিতে যাবার এক মুহূর্তে শ্রম আইন সংস্কার কমিশনের যে সুপারিশগুলো দেওয়া হয়েছে সে বিষয়ে কথা বলছিলাম। আপনি যেহেতু শ্রমিকদেরকে নিয়ে কাজ করে থাকেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে যখন শ্রমিক কোনো একটা মামলায় জেতে তখন মালিক নিশ্চয়ই পরবর্তীতে আবার আপিল করে, সেক্ষেত্রে রাষ্ট্র কি সে মালিককে কোনো রকম সহযোগিতা করে থাকেন আমাদের বা শ্রমিকের? আমাদের রাষ্ট্র যেটা করেছেন একটা লিগ্যাল এইড রয়েছে শ্রমিকদের জন্য। তো সেটার পরিধি আসলে আমাদের লেবার কোর্ট এবং ট্রাইব্যুনাল পর্যন্তই। আচ্ছা, হাইকোর্ট ডিভিশনে সাধারণত আমরা খুব কমই দেখি, যেহেতু আমি শ্রমিকের মামলা করি, যে লিগ্যাল এইডের কোনো লয়ার শ্রমিকের পক্ষে
অবস্থান নিয়েছে। ম্যাক্সিমাম সময় যেহেতু হাইকোর্ট ডিভিশনে রিট হয় এবং দেখা যায় যে মালিক পক্ষ খুব বড় লয়ার হায়ার করেন, তো শ্রমিকের পক্ষে তখন সেইভাবে সরকার থেকে কোনো সহায়তা পান না, তাদেরকেও প্রাইভেট লয়ার নিতে হয়। ফলাফলে যেটা হয় যে এক্ষেত্রে তার খরচ বেড়ে যায়। এবং আমি মনে করি সরকার যদি সত্যিকার অর্থেই শ্রমিকদের সহায়তা করতে চায়, আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্টে একটা শ্রমিকদের জন্য একটা লিগাল এইড সেল, পাশাপাশি একটা নির্দিষ্ট একটা বেঞ্চ করে দিলে সবচেয়ে ভালো, যে শ্রমিকের মামলা শুধুমাত্র ওই বেঞ্চটা শুনবেন এবং ওই বেঞ্চে নিষ্পত্তি করবেন। তাহলে মামলা দীর্ঘসূত্রিতা থেকে বাঁচা যাবে। কারণ আমাদের দেশে দীর্ঘসূত্রিতারা হলোই মালিকের জন্য একটা বড় ধরনের ডিফেন্স হয়ে যায়। আমি এই কথাতেই আসতাম। সেক্ষেত্রে যদি আমি একটু আপনার কথাতে একটু যোগ করি যে এক্ষেত্রে আসলে উত্তরণের উপায়টা কি? এটার উত্তরণের উপায় হলো আপনাকে সরকার থেকে একটা লিগাল এইড সার্ভিস, একটা নির্দিষ্ট বেঞ্চ দেওয়া হাইকোর্ট ডিভিশনে, যে শ্রমিকের মামলাগুলো তারা শুনবে এবং দ্রুত নিষ্পত্তি করবে এবং তাদেরকে বাধ্য করবে। কারণ মালিকদের একটা বড় ডিফেন্স হয়ে যায় তারা দীর্ঘসূত্রিতা। তারা যদি কোনো মতো একটা মামলা ড্র্যাগ করে 10টা বছর বা 5টা বছর নিতে পারে, সে শ্রমিক আর হাইকোর্টে যাবে না, সে টায়ার্ড হয়ে যায়। তার পক্ষে তার টাকা থাকে না, এমনি তার সে চাকুরিচ্যুত, তার পয়সা নাই, সংসার চালাতে পারতেছে না। সেই লোক হাইকোর্টে 10 বছর মামলা চালানো তার জন্য খুব কষ্টসাধ্য। অতএব এর জন্য রেগুলার বেঞ্চ না দিয়ে, যে সাধারণত জেনারেল রিট যেগুলো পাওয়ার রয়েছে, না দিয়ে একটা বিশেষ বেঞ্চ যদি দেওয়া হতো, শুধুমাত্র শ্রমিকের মামলা নিষ্পত্তি করবে, যেমন আমাদের ভ্যাট কাস্টমসের যেমন নির্দিষ্ট বেঞ্চ থাকে, সেরকম একটা বেঞ্চ থাকলে আমি মনে করি শ্রমিকরা সবচেয়ে বেশি, সরকার যদি সত্যিকার অর্থে করতে চায়, সবচেয়ে বেশি উপকৃত হবে। আচ্ছা, স্বাধীনতা 54 বছরে এই প্রথম আসলে সংস্কার কমিশনের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ এলো শ্রমিকদের সুরক্ষার আইনের জন্য। এবং এতদিন যে আইনগুলো ছিল সেটা কি আইনে বা শ্রমিকদের সুরক্ষা ছিল না? আসলে স্বাধীনতা 54 বছর না, অনেক ব্রিটিশ আমল থেকেই তো এগুলো সংস্কার চলে আসতেছে। যেমন আপনার যেমন মজুরি আইনটা যেটা, সেটা 1925 সালে প্রথমে এটা অ্যাটেম্পট তৈরি করার জন্য, পরে 1929 সালে ভারত সম্রাট এই আইনটাকে সুপারিশ করেন, যেটা 1936 সালে এসে আইনটা তৈরি হয়। আমাদের দেশে 1951 সালে পাকিস্তান আমলে যেটা হয়েছে সেটা হলো আমাদের এই বর্তমান যে ডক শ্রমিক, জেটিতে যারা কাজ করে, তারাই শ্রমিক আইনের আওতায় আসে। পরবর্তীতে 1958 সালে দেখা যায় যে এই যে শিল্প প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান যেগুলো যারা উৎপাদনমুখী কার্যক্রম করে, তারাও এই শ্রম আইনের মধ্যে আসে। তো সংস্কার কিন্তু চলতেছে, সংস্কার একটা ধারাবাহিক কার্যক্রম, এটা চলবে। এটা যে 54 বছর পরে আসছে বিষয়টা এরকম না, এটা চলতেছে এবং এটা চলবে। কারণটা হলো এটা সময়ের পরিবর্তনে এই আইনটাকে আরও ডেভেলপ করা উচিত আমি মনে করি। বিশেষ করে প্রসিডিউরাল ল, যেটা আমি আপনাকে একটু আগে বলেছি, যে শ্রমিক কেন বারবার হাইকোর্টে যাবে, ট্রাইব্যুনাল পর্যন্ত সে সর্বোচ্চ যাবে, ট্রাইব্যুনালের আদেশটাই হবে ফাইনাল। আর দ্বিতীয় যেটা হবে যে আপনার শ্রমিকের মজুরিটা রিভাইজ করা উচিত 3 মাস পর পর। তো মজুরিটা যদি রিভাইজ থাকে এবং সরকার যদি বাধ্য করতে পারে যে আপনি যদি শ্রমিকের সময় মতো মজুরি না দেন, সেখানে একটা প্যানাল সেকশন এনফোর্স করতে পারে, এর জন্য শাস্তি দিবে। যদিও আমাদের দেশে এখন যেটা করেছে সরকার সবচেয়ে ভালো কাজ করছে, সেটা হলো ধারা 124A, যেখানে আপনার লেবার ইন্সপেক্টর সে একটা মিডিয়েশনের কাজ করতে পারে। কারণ এই মিডিয়েশন বাস্তবায়ন করতে হলে তাকে আবার ওই লেবার ইন্সপেক্টরকে যে ক্রিমিনাল কেস করতে হয়, সেটাও একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার। এটা যাতে খুব দ্রুত করা যায় এবং শাস্তির পরিমাণ যাতে বৃদ্ধি করা যায়, আমি বলবো সরকার ওই দিকে বেশি নজর দিলেই আমি মনে করি প্রকৃতপক্ষে যে আমাদের যে সংস্কারগুলো বাস্তবায়ন হবে। আচ্ছা, নিপীড়িত শ্রমিক যখন আইনের দ্বারস্থ হয় তখন তার দীর্ঘসূত্রিতা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, যেটা অনেকটা আসলে পিছিয়ে পড়ে এবং শ্রমিকদের জন্য সেটা খুবই কষ্টকর হয়ে যায়। শ্রমিক আইনে আসলে দেখা যায় যে শ্রমিক নারীরা বরাবরই বৈষম্যের শিকার হয়ে থাকেন। সেটা আমরা যদি একটা ছোট উদাহরণতেই ইটভাটা শ্রমিকদেরও যদি বলি বা চা বাগানের শ্রমিকদেরকে নিয়ে আমরা প্রায় সময় কথা বলতে শুনি, সেক্ষেত্রে কিভাবে নিরসন করা যায় আসলে? এটা স্পষ্টত শ্রমিক আইনকে স্ট্রিক্টলি বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। এর কোনো বিকল্প নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে অবশ্যই এটা তারা যে প্রতিনিয়ত তারা যে কাজগুলো করে থাকে, আমাদের জীবন বিশেষ করে শ্রম পরিদর্শন করতে হবে প্রতিনিয়ত। দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ রয়েছে। আমরা সর্বশেষ পরিসংখ্যান যেটা দেখতে পাচ্ছি, তার মধ্যে 1 কোটি বিদ্যমান আইনের আওতায় রয়েছেন এবং বাকিরা থেকেছে আইনের বাইরে। এত মানুষ ছিল, কিন্তু সরকার এবং শ্রমিক সংগঠন কেন এতদিন পর্যন্ত নিশ্চুপ থেকেছে? আপনি কি বলবেন? দেখেন, শ্রমিক সংগঠনগুলোর মধ্যে আমাদের বিশেষ করে তারা সোচ্চার ছিল, কথাটা চুপ ছিল ঠিক না, তারা সবসময় সোচ্চার ছিল। এই আইনটা তো শুধুমাত্র আপনার 1 কোটি শ্রমিকের জন্য না, 8 কোটি শ্রমিকের জন্যই প্রযোজ্য। আইনেই তো সমগ্র বাংলাদেশ এটার কার্যকর হবে। এটা বাস্তবায়ন করতে গেলে যেটা হয়, যেমন যে সকল সরকারি প্রতিষ্ঠান যেমন বিজিএমসি আছে, তাদের ট্রেড ইউনিয়ন আছে,
এই সকল ট্রেড ইউনিয়ন থেকে প্রতিনিয়ত তাদেরকে জোরালো দাবি করা হয়। আচ্ছা, কিন্তু এদের সমস্যা হলো এরা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তাদের সবসময় একটা উঠা বসা থাকে, তো তাদের মধ্যে সবসময় একটা সমঝোতা করার মানসিকতা থাকে, আচ্ছা, যার ফলে জোর দুপক্ষ দিয়ে থেকে একটা দুই পক্ষ থেকে ব্যালেন্স জি, করা হয়, জি। যার ফলে এটা বাস্তবায়ন করা ম্যাক্সিমাম সময় হয় না। তো এই ক্ষেত্রে এখন তাদেরকে এই ট্রেড ইউনিয়ন কোথায় যাবে? আমাদের কিন্তু শ্রম আইনে বলে দিয়েছে যে একজন কালেকটিভ বার্গেনিং এজেন্ট সেও শ্রম আইনে গিয়ে মামলা দায়ের করতে পারবে, সেখানে উকিল লাগবে না, সেখানে তাকে শ্রমিক হইতে পারবে না, যার যে কারোর পক্ষে সে সেখানে গিয়ে দাঁড়িয়ে মামলা করতে পারবে। সে ক্ষমতা লেবার কোর্টে এই উদ্দেশ্যেই লেবার লতে এই উদ্দেশ্যেই আইনটা প্রণয়ন করা হয়। আমাদের যে সমস্যাটা হলো যে মানে বাস্তবতা হলো যেটা, যে এই যে লেবার কোর্টে মামলাগুলা নিয়ম হলো 6 মাসের মধ্যে শেষ হবে, এটা দীর্ঘসূত্রিতা ধরে চলতেছে। আরও মজার ব্যাপার আপনাকে বলি, আমাদের ইপিজেড এলাকায় ইপিজেড শ্রম আইন 2019 এবং বিধিমালা 2021 কিন্তু অলরেডি সেটা সরকার কর্তৃক পার্লামেন্ট কর্তৃক পাশ হয়েছে। আচ্ছা, ইপিজেড এলাকা এখন পর্যন্ত লেবার কোর্টই নাই, এবং সেখানে সার্কুলার দিয়ে সরকার বলতেছে যে আপনার যে সংশ্লিষ্ট যে জেলার যে লেবার কোর্ট আছে, যেমন আমাদের ঢাকায় আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোর্ট, সেই কোর্টে যাবেন। তাহলে ইপিজেড এলাকার শ্রমিক তার অধিকার বাস্তবায়ন করার জন্য ইপিজেড এলাকায় লেবার কোর্ট নাই, কোনো ট্রাইব্যুনাল নাই, আইনে বলা ছিল সেখানে একদমই আলাদা তাই। কোর্ট হবে, আলাদা ট্রাইব্যুনাল দুঃখের হবে। বিষয় আসলে। জি, আপনি ট্রেড ইউনিয়নের কথা বলছিলেন, আমি যদি ট্রেড ইউনিয়নের ব্যাপারে আসি, যে ট্রেড ইউনিয়ন চর্চা সহজ করার একটা সুপারিশ করা হয়েছে, এবং যেখানে মালিক তো বটেই, নাগরিক সমাজেও কিন্তু ট্রেড ইউনিয়নের এক প্রকার ভীতি আছে আমরা জানি, যেটা আসলে শিল্পের বিকাশে অন্তরায়। এটা নিয়ে আপনি কি এটা বলবেন? কখনোই ট্রেড ইউনিয়ন কখনোই শিল্পের বিকাশের অন্তরায় না। আমি রিসেন্টলি একটা ঘটনা আপনাকে বলি। জি, আমি রিসেন্টলি একটা মামলা করতেছি, সেখানে ট্রেড ইউনিয়ন 14টা ডিমান্ড করে, সেই ডিমান্ডের মধ্যে 14টাই লেবার লোতে রয়েছে। আচ্ছা, লেবার কোর্টে তারা যায় এবং সেখানে তারা লেবার কোর্টে তারা সেখানে এই 14টা ডিমান্ড তার পক্ষে রায় পায়, আপিলের ট্রাইব্যুনালে তারা জয়লাভ করে। এখন হাইকোর্টে মামলাটা পেন্ডিং আছে। তো যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম যে হ্যাঁ, ট্রেড ইউনিয়ন কিন্তু সর্বদাই সোচ্চার থাকে, তারা মালিকের কাছে যেতে চায়, কিন্তু মালিক পক্ষ কি করে, তারা এটা ড্র্যাগ করতে চায়। সরকারি সংস্থা হলে তারা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে, তারা দীর্ঘদিন ধরে মামলা চালাতে চায়, তাদের একটা মানসিকতা থাকে যে কোর্টের কাঁধে বন্দুক চালানো। তাদের ওই মানসিকতা থাকে না যে ওই যে একজন নিরীহ ব্যক্তি যে ট্রেড ইউনিয়নটা যার পক্ষে কাজ করতেছে, তার যে ডিমান্ডগুলা সেগুলো বাস্তবায়নের থেকে তারা মনে করে কোর্টের কাঁধে যদি বন্দুক চালিয়ে নিতে পারি আমি, অর্থাৎ কোর্ট আদেশ দিবে তখন আমি বাস্তবায়ন করব। অতএব এই মানসিকতা পরিবর্তন না হলে তো আপনি কিছুই করেন নাই। অতএব যে বলা হয় যে ট্রেড ইউনিয়নগুলো অন্তরায়, আসলে এটা ভুল, এটা এক ধরনের প্রচার করা হয়। আচ্ছা, আচ্ছা, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শ্রম আইন নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম, আসলে শ্রমিকদেরকে এই আইনগুলো সম্পর্কে কিভাবে সচেতন করা যায় বলে আপনার মনে হয়? দেখেন, আমাদের দেশে তো বিধিমালা আসার পর বলা হয়েছে যে প্রত্যেক আপনার যে সকল প্রতিষ্ঠান রয়েছে কলকারখানায়, সেখানে শ্রমিকের অধিকারগুলোকে তারা বলেছে নোটিশ আকারে, নোটিশের মতো, নোটিশ বোর্ডের মতো বা দেওয়ালে আপনি এটা টাঙিয়ে দিবেন। পাশাপাশি আমি মনে করি আমাদের স্কুলের শিক্ষা পাঠ্যক্রমে এখানে শ্রমিকের অধিকার সম্পর্কে বিস্তারিত বলা যেতে পারে। কারণটা হলো, কারণ একটা দেশের নাগরিক হয়ে বেড়ে উঠবে একটা ছেলে, সে দেশের আইন জানবে, সে অ্যাটলিস্ট শ্রম আইনটা দিয়ে শিখুক, মানুষের অধিকারটা শিখুক। অধিকার সে যদি না জানে তাহলে তো তার ভবিষ্যতে সে কিভাবে এটা প্রোটেস্ট করবে, তার অধিকার যদি লঙ্ঘিত হয়। তা আমি মনে করি এটা ব্যাপক, শুধুমাত্র এই মে দিবসে একটা দুইটা আমাদের ওই প্ল্যাকার্ড নিয়ে ঘুরলেই হবে না, স্লোগান দিলেই হবে না। এইটা আমাদের পাঠ্যপুস্তক, সরকারের ব্যাপক প্রচারণা এবং প্রত্যেকটা কলকারখানাকে বাধ্য করতে হবে, এবং তাদের সাথে প্রতিনিয়ত একটা, যেটাকে আমরা বলি মিডিয়েশন বলেন, কনসালটেশন বলেন, তাদের সাথে বসে সে সকল তাদেরকে বোঝাতে হবে তোমাদের অধিকারগুলো কি কি, একটা সেশনের ব্যবস্থা করতে হবে। এটা জানানো যায়, সরকার যাতে বাধ্য করে, কারণ এখন পর্যন্ত এনজিও গুলো কাজ করতেছে, এনজিও গুলো একা আর কতদিন করবে। জি, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা শ্রমিক এবং শ্রম আইন নিয়ে কথা বলছিলাম সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের অ্যাডভোকেট রাফসান আল আলভির সঙ্গে। আমরা আশা করি যে শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশগুলো দেওয়া হয়েছে সেগুলো বিবেচনায় নিয়ে আসলে একটা শ্রম বান্ধব কর্মপরিবেশ সৃষ্টির উদ্যোগ অচিরেই নেওয়া হবে, এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।